হঠাৎই জোরে সোরে আলোচনায় উঠে এসেছেন বিএনপির নিখোঁজ নেতা এবং বিএনপির সাবেক সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী। উনি বলছে 4 দিন ওনাকে পিটিয়েছে, চোখ বেঁধে হাতে ইয়ে দিয়ে ঝুলিয়ে পিটিয়েছে এবং সবচেয়ে যেটা উনি বলল যে দর্শক শ্রোতা, এবার পুলিশের নির্মম যেই নির্যাতন ছিল তা থেকে ফিরে যেই তথ্য দিলেন ব্র্যাকের শিক্ষক আসিফ মাহতাব স্যার। দর্শক শ্রোতা, আপনারা তাকে খুব ভালো করেই চিনেন, যে কিনা শরীফা থেকে আলোচনায় আসছিলেন। দর্শক শ্রোতা, সে এবার নতুন কিছু তথ্য দিল আয়নাঘর নিয়ে। তো আসলে আমরা সেই ভিডিওটি দেখব এবং বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে তা নিয়েও কিছু গোপন তথ্য রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত শুনে আসি। প্রথম দিন রাতে তার আরো কয়েকজনকে ধরার চেষ্টা করলো, পায়নি, আমাকে নিয়ে তার ডিবি অফিসে নিলেন। ওইখানে যে অবস্থা, মানে একটা ভয়ঙ্কর অবস্থা, মানে 80-100 জনের মতো লোক ছোট একটা স্পেসে, মানে কেউ বসলে কেউ শয়, কেউ শুইলে কেউ বসে, একসাথে সবাই শোয়ার স্পেস নাই। ওইখানে আরেকটা এশিয়ান ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল, উনি মানে শোয়ারই চান্স পায়নি, উনি বসেই ছিলেন, কেন স্পেস নাই, মানে এত একটা কনজাস্টেড এরিয়া, ফ্যান নাই, একটা রুমে কিছু এসি ঢুকে আর বাকি সব রুমে হচ্ছে মানে একদম ফ্যান নাই, কিছু নাই, সব সময় লাইট থাকে, সব সময় সাউন্ড থাকে, আপনি ঘুমাতে পারবেন না। তো ওইখানে ঢুকে প্রথম দিন তো আমার খুব মানে অবস্থা ভালো না। আমার তেমনি আপনারা জানেন স্পাইনে প্রবলেম হওয়ার কারণে আমার এমনি সবসময় পেইনে থাকে, আমি নিউরোলজিক্যাল পেইনে থাকি, ফিজিওথেরাপি করলে কমে, আবার নাহলে বেড়ে যায়। সেই সিচুয়েশনে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে গেল যেখানে আমার কোনো বসার জায়গা নেই, সব পুরাটাই ফ্লোর, হার্ড ফ্লোর, তাও আবার মুভ করার তো কোনো স্কোপই নাই, শত মানুষ। তো এরকম জায়গায় প্রথম একদিন ছিলাম, ওই রাতে ছিলাম। তারপরের দিন ওরা আমাকে ডেকে নিয়ে গেল উপরে নিয়ে তারা আমাকে প্রশ্ন করলো যে আপনি ব্র্যাকে কয়জন শিবির আছে। আমি বললাম আমি তো শিবির করি না, আমি কিভাবে জানবো ব্র্যাকে শিবির কয়জন আছে বাকি। এরকম অনেক প্রশ্ন করলো বারবার। তারপর অ্যাট ওয়ান পয়েন্ট তাদের মধ্যে ওই হানাদার লিগার বাহিনীর একজন, উনি আর কি জিজ্ঞেস করলো, বলেন তো এই কোটা দিয়ে আপনি এত কথা বলেন, কোটার পদ্ধতি কি, বিসিএস এর সিলেকশন প্রসেসটা কি। তা আমি তো আসলে বলতে পারি নাই, কারণ হচ্ছে আমি মানে মেন্টালি তো ওই লেভেলেই নাই, তাই না, আমি একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থায় আছি, ওই লেভেলেই নাই। তো তারপরে ওরা কি করলো, ওরা এসে আমাকে মনে করেন আমাকে ধাক্কা দিল, আমার তো স্কেচ নিয়ে হাঁটতে হয়, আপনারা জানেন একটা লাঠি নিয়ে হাঁটতে হয়, সে আমাকে ধাক্কা দিল, তারপর আমার মুখে হিট করা শুরু করলো। তো হিট করা শুরু করলো আমাকে, 6টা হিটের পরে আমি আসলে মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। তো অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, তারা আমাকে বলে না ডোন্ট এরকম করে আমাকে দাঁড়া করাইলো, আবার 2-4 বার হিট করলো। তো তারপরে তারা আমাকে মানে বললো যে আপনি তো খুব খারাপ জায়গায় আসছেন, আপনার বাম পায়ে প্রবলেম, ওই ডান পাকে আমরা একদম ইয়ে করে আপনাকে পুরোপুরি লুলা বানাই দেবো। তো এরকম একটা কথা বললো এবং আরেকজন লাঠি নিয়ে আসলো আমাকে মারবে, পরে ওরা লাঠি দিয়ে হিট করে নাই, না করে আমাকে ওই জায়গায় আবার সেই জায়গায় যেখানে রাখে সেখানে নিয়ে গেল। তো ওই জায়গায় আবার আমার থাকা শুরু হলো। মানে ওইখানে এমন একটা জায়গা, বললাম তো, কেউ যে এটা ফার্মের মুরগির মতো, ওইখানে কেউ মুভ করতে পারে না, কারণ এত মানুষ, এত শর্ট জায়গায় মুভ করার, কেউ হাঁটার কোনো সিস্টেম নাই। ওই যে আমি বললাম আপনাদের, কেউ শুলে, কেউ বসে, কেউ বসলে, কেউ শোয়, মানে আর সবসময় লাইট আর সাউন্ড কন্টিনিউয়াস, ঘুমানোর কোনো স্কোপ নাই। ওইখানে সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্স হচ্ছে একটা বোতল, কারণ আমরা তো ফ্লোরের মধ্যে শোন, তো ওখানে তো হার্ড ফ্লোর, ওইখানে কেউ যদি একটা বোতল পায় আলহামদুলিল্লাহ, মানে এটা মানে ভ্যালুয়েবল রিসোর্স। তো ওই বোতলটার উপরে তারা মানুষ মানে পেলে যে খুশি। তা আমাকে অনেকে চিনেছে, ওইখানে চেনার কারণে দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে আমি একটা বোতল ম্যানেজ করলাম মাথায় দিয়ে শোয়ার জন্য ফ্লোরে, এই একটা অবস্থা। তো আরেকটা বিষয় হচ্ছে ওইখানে 80 জনের একটা টয়লেট, আর আমার তো এমনি যেহেতু হাই কমোড ইউজ করতে হয়, বিকজ আমার মানে স্পাইনে প্রবলেম আছে, তো ওইখানে লো কমোড, তাও আবার 80 জনের জন্য একটা, 100 জনের জন্য একটা। তো এত লোকের একটা কমোড তো বুঝতেই পারছেন কেউ ইউজ করতে পারে না ওইভাবে। সো আমি খাওয়া কমিয়ে দিলাম, বিকজ আই হ্যাভ টু গো টু দ্য ওয়াশরুম, এটা তো যাওয়া যাবে না। আমি খুব কম খাওয়া শুরু করলাম যাতে টয়লেটে না যাওয়া লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে টয়লেটে ইউজ করে সাবানও তারা প্রোভাইড করে না কোনো রকম। সো এইরকম একটা কন্ডিশনে আমরা যাচ্ছি। আর এরপর থেকে আর কি আসলে জিনিসটা বুঝলাম যে বিষয়টা কি, আসলে বুঝার বিষয় ছিল, এখন আমি বুঝতে পারলাম। তো তারা প্রতিদিন ডাক দিবে, নাম কল করবে, ধরেন আপনার নাম হচ্ছে, ধরেন আমার নাম আসিফ মাহতাব, ধরে বলবে আসিফ মাহতাব, বাবার নাম শাহাবুর রহমান, এরকম বলবে,
বলে নিয়ে যাবে, নিয়ে চোখ বাঁধবে, মুখ বাঁধবে, তারপর তাদেরকে ঝুলায় টর্চার করতে থাকবে, বাড়ি দিতে থাকবে, বিভিন্নভাবে টর্চার, লাঠি দিয়ে পিটাবে, পায়ের তলায় পিটাবে, হাড়ের বিন্দে মারবে। মানে মানুষের শরীর নীল অবস্থায় তারা ফিরে যায়, সারা শরীর মারতে মারতে রক্ত জমাট বেঁধে নীল অবস্থায় এক একজন লোক ফিরে জাস্ট। এবং তারা সাইকোলজিক্যালি একদম মানে অবভিয়াসলি নর্মাল না, কারণ তারা এখন নাম শুনলে, তাদের নামটা ডাক দিলে তারা ভরকায় ওঠে যে এখন মনে হয় তাদেরকে নিয়ে টর্চার করবে। তো এইরকম অবস্থা আমি দেখলাম বিষয়টা যে এরকম চলছে। তো এখন এরকম চলছে, আমি তো বুঝলাম যে হয়তোবা আমার সাথেও এরকম করবে, তারা তো বলেই দিছে আমাকে পাটা ভেঙে দিবে। তো এরকম একটা করবে এবং সবার সাথেই করছে। স্পেশালি জামাতের যারা আছে তাদেরকে, মানে জামাত যেহেতু বলে ফেলছে একবার, তাদেরকে মানে অমানবিকভাবে টর্চার করছে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। হঠাৎই জোরে সোরে আলোচনায় উঠে এসেছেন বিএনপির নিখোঁজ নেতা এবং বিএনপির সাবেক সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী। প্রায় 11 বছর হয়ে গেল, দেখতে দেখতে প্রায় 11 বছর ইলিয়াস আলীর কোনো খোঁজ মেলেনি। এবং ইলিয়াস আলী সম্পর্কে বিএনপির পক্ষ থেকে অভিযোগ যে তাকে গুম করা হচ্ছে, তাকে গুম করে রাখা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে হঠাৎ আলোচনায় চলে এসেছেন আবারও ইলিয়াস আলী। এর পেছনের মূল কারণ হচ্ছে বিএনপির পক্ষ থেকে বিএনপির সিলেট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেই কমিটি নিয়ে ইতিমধ্যে বেশ কিছু তাদের পদবঞ্চিত নেতাদের মধ্যে কিছু ক্ষোভ বিক্ষোভ এই ধরনের বিষয় ঘটছে। এবং সিলেট জেলার দায়িত্বে থাকা আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি এর মধ্যে পদবঞ্চিত নেতাদের তাদের বক্তব্য শুনেছেন, তাদের কথাবার্তা শুনেছেন। সেই প্রেক্ষাপটে ওই সিলেট জেলার যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, সেই কমিটিতে 1 নম্বর সদস্য হিসেবে নাম যেটি আছে সেটি হচ্ছে ইলিয়াস আলী। সিলেটের ওসমানীনগর এবং বিশ্বনাথ যে আসন, সেই আসনের সাবেক সংসদ সদস্য এবং সিলেটের ওই আসনের রাজনীতিতে বিএনপির বলা যায় যে একমাত্র কাণ্ডারি ইলিয়াস আলী। তিনি এই 11 বছর ধরে না থাকলেও বিএনপির এর মধ্যে যে দুবারই, এর আগেও যে দুবার কমিটি ঘোষণা করা হয়েছে, এই দুবারই সেই কমিটিতে আপনার ইলিয়াস আলীকে 1 নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে। এবং সেই 1 নম্বর সদস্য হিসেবে রাখার পেছনে যে কারণটি জানা যায় বা যে কারণটি বিএনপির পক্ষ থেকে ধারণা করা হয়, সেটা হলো যে ইলিয়াস আলী মূলত তাদের মধ্যে একটা ইমোশন, ওখানে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ সিলেট জেলার সমস্ত নেতাকর্মীর মধ্যেই তার একটা ইমোশন রয়েছে। সেই ইমোশনটিকে ধরে রাখার জন্যই বিএনপি ইলিয়াস আলীর কোনো খোঁজ না থাকলেও তার নামটি সবসময় কমিটিতে 1 নম্বর সদস্য হিসেবে রাখছেন এবং এটি তার প্রতি দলের একরকম শ্রদ্ধা বা দলের নেতাকর্মীদের যে ভালোবাসা, সেটার একটা প্রকাশ। এবং বিএনপি এর মধ্যে নানানভাবে, বিশেষ করে ইলিয়াস আলীর পরিবার নানানভাবে ইলিয়াস আলীর খোঁজে দেশে এবং বিদেশে এবং কূটনৈতিকদের কাছে, বিশেষ করে ইলিয়াস আলীর মেয়ে, সে নানানভাবে ইমোশনালি তার বাবার খোঁজের জন্য নানানভাবে চেষ্টা করেছে এবং তারা এখনো চেষ্টা করে যাচ্ছে এবং তাদের সেই একই জায়গায় অভিযোগ। এর মধ্যে বেশ কয়েকবার বিভিন্ন কিছু আলোচনা উঠেছে, কখনো কখনো এরকম গুঞ্জনও ছড়িয়ে পড়েছে যে ইলিয়াস আলীর খোঁজ মিলেছে, কিন্তু ফাইনালি আসলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। 11 বছর আগে বনানী থেকে ইলিয়াস আলী তার নিজের গাড়ি থেকে তার ড্রাইভার সহ তিনি নিখোঁজ হন এবং সেই সময়ের যে সমস্ত পত্রপত্রিকার রিপোর্ট প্রকাশ হয়, সেই রিপোর্টে সেই নিখোঁজের বিষয়টি কেউই সুনির্দিষ্ট কোনো বর্ণনা বা প্রত্যক্ষদর্শীর একেবারে সুনির্দিষ্ট বর্ণনা সেভাবে জানাতে পারেননি। ফলে ইলিয়াস আলীর শেষ পরিণতি কি হয়েছে, ইলিয়াস আলী এখন কোথায় আছেন বা আদতে আছেন কিনা, এইটি কেউই কোনো রকম ভাবে পরিষ্কার।
তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিওকে শেষ করার আপনার কাছে আবার নতুন আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব নিঃশেষ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।